রহস্যময় পার্থ চট্টোপাধ্যায়। আমি এখনো মনে করি শুভেন্দু চলে যাওয়াটা দলের কাছে ব্যর্থতা। আমি এখনো মনে করি মুকুল রায়কে বাঁচিয়ে রেখে দলে রাখাটা আমাদের সার্থক হতো, কিন্তু না রাখতে পারাটা ব্যর্থতা। ভোট দিয়েছেন কেন? শরীর ভালো নেই, অরূপ বিশ্বাস সেও তো কোনোদিন আসেনি ভোট চাইতে। সে একটা গান আছে না, কত আশা ছিল, কত ভালোবাসা ছিল, আশাভঙ্গ হলেও মোহভঙ্গ। ডিপ্লোম্যাটিক আনসার কিন্তু এখন পার্থ চট্টোপাধ্যায় দিচ্ছে। আমি তো চিরকালই ডিপ্লোম্যাটিক ছিলাম। 23 তারিখের কথা না, 22 তারিখে মনে এসেছিল। হ্যাঁ, 23 তারিখে সকালের প্রথম ফোনটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আম্পায়ার জেনে শুনেও যে আউট হয়নি তাকে আউট করে, তখন ব্যথা লাগে। আম্পায়ার দিল। আমার প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় কি রহস্যময় মানে রহস্যেই ঘেরা থাকবে নাকি এবার মুখ খুলবেন? তুই হচ্ছে রহস্যময়, আমার কাছে ধোঁয়াশাময়। আর বন্ধুরা দলে যাওয়ার ফলে একটু হয়তো অসুবিধা হবে, কারণ জামাইয়ের নাম তো অরূপ চক্রবর্তী। এই 4 মের নির্বাচনের ফল ঘোষণার পর পার্থ চট্টোপাধ্যায় ফোন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে যাবে? যদি খারাপ রেজাল্ট হয়ে যাবে, ভালো রেজাল্ট হলে যাবে না। আমি না এই মিথ্যে কথাটা বলতে পারবো না যে মমতা ব্যানার্জি কোনো খোঁজ নেয়নি। এই মিথ্যে কথাটা বলতে পারবো না। নিচে আপনার তা অন্তত একটা খবর রাখার চেষ্টা করেছে সোর্স দিয়ে, তার তো সূত্র অনেক না। রহস্যময় পার্থ চট্টোপাধ্যায়, যিনি এই মুহূর্তে নির্বাচনী ক্ষেত্রে অংশগ্রহণ করেননি এই প্রথমবার, যিনি পুরনো সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকেই আজ ব্রাত্য। পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পথে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বেঙ্গল লিবার্টি আজ নাকতলায়। নমস্কার পার্থদা, স্বাগত বেঙ্গল লিবার্টিতে। এই যে 29শে এপ্রিল ভোট হলো, ভোট দিয়েছেন কেন? শরীর ভালো নেই, হাঁটতে পারছিলাম না, তুই তো নিজেও দেখেছো, তাই যাইনি। আর যে উদ্যোগ দেখানোর কথা ছিল কমিশনের, অন্তত যারা শারীরিকভাবে অক্ষম, সে উদ্যোগটা কোনো দলই দেখায়নি, কমিশনও দেখায়নি। আমার চোখের সামনে দিয়ে 104 বছরের পাশে একজন মহিলার ব্যালটে ভোট নিয়ে গেল। তার কারণ কি? সে হাঁটতে পারে না, যেতে পারে না। আপনিও তো হাঁটতে পারেন না, কিন্তু আমার কাছে তো কোনো ব্যালট এলো না। আপনি আবেদন করেছিলেন, জানিয়েছিলেন? জানিয়েছিলেন? জানি কাদের কাছে জানাবো? কোনো সোর্স থাকলে তো জানাবো। আমি তো নিজে আপনি তো আপনার আমি কাছে নিজে নিজে জানাবো। তুমি বলছি যে নিজে নিজে আমি জানাবো। আমি এখানকার যারা ছিল তাদেরকে বলেছিলাম। কাদের বলেছিলেন? সিপিএম তো মনে করে যে আমরা ভোট পাবো না, সুতরাং সিপিএম এর ক্যান্ডিডেট কিন্তু তা মনে করে না। পার্থ বিশ্বাস তা মনে করে না। কিংবা এখানকার আমার পুরনো বন্ধু, তৃণমূল কংগ্রেসের সাথী, ফুটবল প্রেমী অরূপ বিশ্বাস, সেও তো কোনোদিন আসেনি ভোট চাইতে। সে ধরেই নিয়েছে যে চুপচাপ ফুলে চাপ। এখন লোকে সন্দেহ করতো কোন ফুলে চাপ দিলাম, নাকি অন্য জায়গায় দিলাম। এইসব সন্দেহের ঊর্ধ্বে থাকা আর শরীর খারাপ, এইসব নিয়েই আমি অনেক আগে থেকে যেমন বলেছিলাম, সবাই বলে আপনাকে তো টিকিট দাঁড়ায়, আর আমি তো দাঁড়াবো না বলে দিয়েছি। টিকিট নিয়ে লড়াই করাটা তো আমার কাছে খুব কঠিন ছিল না, বা আজও কঠিন নয়। কিন্তু আমার শরীর, আমার আইনগত লড়াই, আমার আর্থিক অবস্থা, এইসব নিয়ে তো আমাকে বিচার বিবেচনার মধ্যে আনতে হবে। আচ্ছা, একদিকে মানে আপনি এই প্রথম মনে হয় ভোট দিলেন না, আরেকটা দিতে পারিনি জেলে, 24-এর জেলে লোকসভা নির্বাচনে। কিন্তু এই যে গণতন্ত্রের মানে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা কি এইটা কি শুধুমাত্র অসুস্থতা নাকি তৃণমূলের উপরে একটা অভিমান? যেখানে যেখানে আপনি বলছেন যে এই এলাকার প্রার্থী অরূপ বিশ্বাস
তিনি তো ভোট চাইতে আপনার কাছে আসেননি, মানে এটা সেই কি সৌজন্যতাও নেই, সেই সৌজন্যতাও নেই। তার মানে আমি যে দলের প্রতি আমার আমার আম, উম, সৌজন্যতা বা আমার আনুগত্য এ নিয়ে তো আমি প্রশ্ন করবো না, কিন্তু কর্তব্য আর আনুগত্য আমার মনে হয়নি আমার দল খুব আমার অতি কর্তব্য পরায়ণ ছিল। তাহলে তৃণমূলকে ভোট দিতে পারবেন না, বিজেপিকেও ভোট দিতে পারবেন না, সেই কারণেই কি এড়িয়ে গেলেন? না, শরীর তো তুমি নিজে দেখছো দু পায়ে আমার দিকে, তুমি ছবিও নিয়ে নিতে পারো দুটো পায়ের। না, আমি তো দেখেইছি আপনি এখনো কতটা অসুস্থ, পায়ে এখনো ব্যান্ডেজ এই করা দেখো না, রয়েছে। এখনো পরে তো তাই। হ্যাঁ, রয়েছে, ফিজিওথেরাপি চলছে আপনার। মনের থেরাপিও চলছে, ফিজিওথেরাপিও চলছে, দুটোই। আচ্ছা, এই যে পার্থ চট্টোপাধ্যায় এখন কি পরিবর্তন চাইছে, মানে পরিবর্তনের পক্ষে নাকি প্রত্যাবর্তনের পক্ষে? আমি দুটো ভাষারই বিরুদ্ধে। আমি বলি গণতন্ত্রতে মানুষই শেষ কথা বলে, হুম, জনগণই গণদেবতাই আমাদের ভাগ্য নির্ধারণ করে। হুম। সুতরাং তারা ঠিক করবে যে কোনটা ঠিক, কোনটা আপনি, আপনার কি মনে হচ্ছে, মানে আপনি এতদিন দীর্ঘদিনের রাজনৈতিক, আমার না বাড়িতে দেখে বসে তো সব কাজ করা যায় না। দোকানে গিয়ে খাওয়া আর দোকানের খাবার বাড়িতে এনে খাওয়ার মধ্যে যে পার্থক্য, এই তোমার প্রশ্নটা ঠিক তাই। আমি যখন সক্রিয়ভাবে মাঠে, তখন আমি বুঝতে পারতাম কি হচ্ছে, আর আই এম ইন অ্যাকশন। কিন্তু তুমি আমার কাছে আজকে বাড়িতে বসে আছি, তুমি আমার রিয়াকশন চাচ্ছ। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে, আপনার এত একটা হোল্ড রয়েছে, বা অনেক মানুষই এখন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের অনেক পুরনো কর্মীরা রয়েছে, এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে চায়, আপনার সঙ্গে যোগাযোগ তাদের রয়েছে, তাদের সেটা শুনে মানে তাদের কাছ থেকে কি শুনতে পাচ্ছেন? তারা ভালো নেই। যারা নিচু তলার কর্মী? শিওর। কেন? সেটা আমি যদি মাঠে নামি তাহলে বুঝতে পারবো কেন। নিচু তলা কেন, যারা নেতা, অনেক নেতাও আছে। হুম, তুমি 80 বছর একজনকে দিচ্ছ, 65 বছরকে একজনকে বসিয়ে দিচ্ছ, তোমার আফটার অল তো একটা নীতি ঠিক করতে হবে। আমি তো এই করেই তো পিকে না কি আইপ্যাক কি বলে, আইপ্যাক। এদের এদের এই পেশাদারিত্ব মানি। আমি নিজে পেশায় আমি লন্ডনে পড়ে এসে পড়েছি, তুমি আমায় এসে পয়সা দিয়ে জ্ঞান দেবে, কি আমি মানব নাকি? আমি কোনোদিন মানি, আজও মানবো না। তৃণমূল কংগ্রেসের কি তাহলে নীতির কোনো? না, এ তো নীতি না, এ তো ঠিক করে দিচ্ছে। আমি তো এখন দেখো নীতি আর, তুমি তো যে মমতা যদি চায় যে এটা আমি করবো সেটা হবে, মমতা যদি না চায় সেটা হবে না। তুমি অন্যকে তীর ছুঁড়ে তো কোনো লাভ নেই, তাই না? আমি যদি জানি যে আমার মা বাবা যা চায় আমাকে তাই করতে হবে, আমাকে 10টার মধ্যে বাড়ি ফিরতে হতো, আমাকে পড়াশোনায় মন দিতে হতো, অর্থাৎ তারাই কন্ট্রোলে। তো এখানে তো তৃণমূলের টোটাল কন্ট্রোল তো মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র পর মানে কিছুর কি গন্ধ পাচ্ছেন? 2011-র পর কি কিছু পরিবর্তন হচ্ছে এই প্রথম? না, নিশ্চয়ই বিরোধীদের আম, একটা মনে জয়ের স্বাদের গন্ধ তারা হয়তো পেতে পারেন, কিন্তু আমার তো যে কায়দায়, আমার নিজের ধারণা যে বিরোধীরা, আমি শুধু বিজেপি বলছি না, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, সকলেরই ভোটের শতকরা হার বাড়বে বলে আমার মনে হয়। তৃণমূল কংগ্রেসেরও পারবে। আর তৃণমূল কংগ্রেস তো বেড়েই যাচ্ছে আবার, আর যদি বাড়ে, আমি তো 54% জিতেছি, সার্বিকভাবে হয়তো দল 44% জিতেছে। শতাংশ তো আর আসন ঠিক হয় না। 29শে এপ্রিলের যে নির্বাচন খানিকটা অন্য, কারণ খোদ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করেছেন, তিনি মাঠে নেমে
ছিলেন, মানে মাঠে নেমেছেন। অন্যদিন মিত্র ইনস্টিটিউশনে যান। আসল কথা লোকে এটা এটা বলছে, কেন? তোমরা আমার অনেক সাংবাদিকরাও তাই বলছে এসে। হুম, তো কোনোদিন তো আহ, রাজ্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তার দলীয় প্রার্থীকে নিয়ে নমিনেশন জমা দিতে যায়নি। হুম, কোনো বিগত নির্বাচন কোনো এসেছে চলে গেছে, কিন্তু রাত্রি যাপন তো এখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করেনি। এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। মমতার নামাটাকে লোকে বলছে ভয় নেমেছে, হুম, কিন্তু এদের থাকাটাকে বলছে জয়ের জন্য থেকেছে। হুম। এই যে পারসেপশন, সেইটা মানুষ আসলে কি করেছে না দেখলে বোঝা যাবে না। সেটা 4 মে বোঝা যাবে। হুম, sure. আমি তো বলেছি আমি গণৎকার নই, কিন্তু আমি এটা আজ করতে পারি যে বিরোধীদের মধ্যে গতবারের তুলনায় এবার একটু উৎসাহ বেশি। সেটা প্রচারের জন্য হোক, ক্রমাগত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেই হোক, বা সমাজকে বিভাজন করেই হোক, হুম, সেটা একটা দেখার। আমার আমার শুধু একটা দেখার যে একটি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তারা জোটবদ্ধভাবে এতদিন কংগ্রেসকে, পরবর্তীকালে সিপিএম কে, তারপরে আমাদেরকে ভোট দিয়েছে। হুম, কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায় তারা কিন্তু কোনোদিন জোটবদ্ধভাবে ভোট দিতে যায়নি। হুম, তো বিজেপির এই প্রচার, বিজেপির এই সর্বস্তরে প্রধানমন্ত্রী গিয়ে ঝালমুড়ি খাচ্ছে, এই দৃশ্য তো কোনোদিন আমি দেখিনি। হুম। কিন্তু এটা দেখার ব্যাপার। নদীবক্ষে, গঙ্গাবক্ষে ফটো তুলছে, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। হুম। তো এগুলো কতটা ছাপ ফেলবে, তা ভোটের বাক্স ছাড়া কি তুমি বুঝতে পারো? তোমার হৃদয়ে কি আছে হুম। আমি বলতে পারবো? কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মানে কি চান? তার কারণ হচ্ছে, মানে আপনার ওপিনিয়নটা কি, যে এই এত দিন ধরে এই যে একটা তো দুর্নীতি হয়েছে, সেটা শিক্ষা বলুন, সেটা স্বাস্থ্য বলুন, বা দেখো সেখানে দেখো, আমি তুলিকা তোমাকে আবার বলছি, দুর্নীতি ভারতবর্ষে কোনোদিনই কোনো ভোটের ফলকে প্রভাবিত করতে পারে। পারে না। আমার উপরে খেপে যাচ্ছে লোকে, হুম, পারেনি। তাই যদি পারতো, তো কমিশন, নির্বাচন কমিশনে আমার প্রথম 2001 একটা চিঠি আছে তৃণমূলের হয়ে, মমতা ব্যানার্জিকে দিয়ে সই করিয়ে দিয়েছিলাম, তিনি রাজি হয়েছিলেন। এই যে ক্রিমিনালাইজেশন, দুর্বৃত্তায়ন এবং অর্থবল, এগুলোর উপরে নিয়ন্ত্রণ আনা দরকার। এবং নির্বাচন কমিশন এত কিছু তো তারা পরিবর্তন করেছে, তারা এই পরিবর্তনটাও তো করতে পারতো, যে প্রত্যেক দলের প্রার্থীর যা খরচা তা বহন করবে, এই টাকার মধ্যে বহন করবে নির্বাচন কমিশন। হুম, তাতে দুর্নীতির প্রশ্ন তো থাকতোই না। হুম, যে চোর এমনি চুরি করে তা না, নাকি পেটের জন্য চুরি করে। আর দুর্নীতিটা হচ্ছে শুধুমাত্র তুমি অর্থের দুর্নীতিটা ভাবছো, তুমি পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। হুম। তুমি পাওয়ারের দুর্নীতিটা তো ভাবছো না। তাই এটা ইস্যু হবে। ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট, ইস্যু হচ্ছে কর্মসংস্থান। সেটা হয়েছে। উম, সেটা হওয়ার কথা তো ছিল, আমি অন্তত চেষ্টা করেছিলাম। হুম, আমার পরে তো নারায়ণ মূর্তি আরেকবার আসেনি, শ্যামপিত্রদা আরেকবার আসেনি, হুম, হয়তো ফিকির জাহান সেক্রেটারিকে এনে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী করেছিলাম, আসেনি তো তারা। অনেক বড় বড় কনফারেন্স হয়েছে, হুম। কিন্তু হয়নি। বিধানচন্দ্র রায়ের পরে কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে কটা এসছে দেখি?
মানে এটা না আসার কারণটা কি? মানে এইটার জন্য তো অনেক যারা এখানকার মানে মানুষরা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের একটাই একটা বক্তব্য, একটা না না কর্মসংস্থান প্রথম নেই। প্রথম প্রথম দফায় হচ্ছে আমাদের একটা বদনাম হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে, যে এখানে কারখানা চলতে দেয় না, লাল পতাকা আন্দোলন সব শেষ করে দিল। হুম, এই একটা কারণ। আরেকটা কারণ যে আমি তো বললাম, কিন্তু আমি ডাইভার্সিফিকেশন করলাম না, মডার্নাইজেশন করলাম না, হুম, সেটা দ্বিতীয় কারণ। আর আমি নতুন কিছু করলাম না। একটা গাছ মরে গেলে আরেকটা গাছ লাগাতে হয়, তা না করে গাছটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি কিছু করছি না। এটা যেন একটা ভুল দৃষ্টিভঙ্গি। তেমনি বিধানচন্দ্র রায়ের পরে আমার তো মনে হয় না যে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা যারা দেখেছে তারা, এই ব্যর্থতা বিধানচন্দ্র রায়ের পরবর্তীকালে একবারই আমরা ক্ষমতায় এসেছিলাম। তার মধ্যে কিছু কাজ ভোলা সেন করেছিল, রাস্তাঘাট, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সিদ্ধার্থ রায় এটা করেছিল, কিন্তু আমরা তো আর কল্যাণী তৈরি করতে পারিনি, হুম, আমরা দুর্গাপুর তৈরি করতে পারিনি, আসানসোল তৈরি করতে পারিনি, আমরা চা বাগানগুলোকে মডার্নাইজ করতে পারিনি। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, অনেক প্রতিশ্রুতি তো দিয়েছিলেন সেই সে তো জায়গায়। সে তো প্রধানমন্ত্রীও দিয়েছে, নির্মলা সীতারামনও দিয়েছে, হয়তো চা বাগানের লোকেরা খুব ভালো মতন জানে, পারেনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো আর শিল্পের সবটা বুঝেন বলে আমার তো মনে হয় না। তাকে যেরকম ভাবে মানুষের কথা বলা হয় তিনি সেভাবে করেন। তাহলে আপনি যখন 34 বছর ধরে বামফ্রন্ট থাকলো, তারা কি করে গেল একটা, তাও তো করলো না। কিন্তু এই 34 বছরে বামফ্রন্ট কিছু করেনি বলেই তো তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে নিয়েছিল 15 বছর আগে। ঠিকই তো, কিন্তু ততদিনে সেই পরিবেশের পরিবর্তন হয়েছে। হুম, আহ, আগে কৃষকেরা মাঠে গিয়ে কাজ করতো, হুম, আগে এই যে ডোমেস্টিক হ্যান্ড তারা বাড়িতে চাকরি খুঁজতো, এখন আর খোঁজে না। কেননা কি, তোমার হাতে 100 দিনের কাজের দেওয়ার নামে টাকা বলে এখানে 8 ঘন্টা কাজ করতে হবে, 100 দিনের কাজে তো টাকাটা টিপ মেরে সই করে যতটুকু পাবো করবো। হুম। অর্থাৎ মানুষের হাতে টাকা পৌঁছানো, এই যে নীতি, এই নীতি সার্টেনলি মানুষকে অলস করে দেয়। কিন্তু তারপরেও তো অনেকেই আছেন যারা বাইরে চলে যাচ্ছে। তো হ্যাঁ, সেই জায়গায় তার মানে 15 বছরে আবার মানে একটা কোনো শিল্প, একটা শিল্প করতে পারলো না। না, 15 বছর তো আমি একটা জিনিস তো চেষ্টা করেছিলাম আনবার জন্য, যে ভারী শিল্পের বদলেও মাঝারি শিল্প আমাদের ভালো হয়েছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলে, এমএসএমই, নিশ্চয়ই আমরা 1 নম্বরে, খুবই ভালো হয়েছে। আমাদের আইটি সেক্টরে অনেক ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হতে পারতো যদি আমরা তৎপরতার সাথে কাজ করতাম। ইনফোসিসকে যদি আরো আগে আমরা, যে উদ্যোগ, আমি বাড়িতে গিয়ে নারায়ণ মূর্তির সঙ্গে দেখা করেছিলাম, হুম। শ্যামপিত্রদাকে এখানে এনে শুধুমাত্র একটা সমাবেশ ঘটিয়েই কিন্তু, আর মৌসই করিয়েই কিন্তু বাস্তবায়ন করা যায় না শিল্পায়নের। তার মানে আপনি অনেক কিছু বলছেন, কিন্তু অনেক কিছু জাস্ট ডিপ্লোম্যাটিক আনসার কিন্তু এখন পার্থ চট্টোপাধ্যায় দিচ্ছে। আমি তো মানে চিরকালই ডিপ্লোম্যাটিক ছিলাম। কারণ আপনি বলছেন যে আপনি আনতে চাইছিলেন, আপনি আনতে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, না তাহলে না, এর পারেনি, না ব্যর্থতাটা না, কার? আমার পক্ষে, আমি তারপরে তো শিল্প থেকে সরে গেলাম। হ্যাঁ, আপনি সরে গেলেন না সরিয়ে দেওয়া হলো? যে যেরকম ভাবে দেখে, 1 গ্লাস জল না 1/2 গ্লাস জল, কিন্তু ওটা তো জলই। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় কি রহস্যময় এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে আসার পর, আমার প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় কি রহস্যময় মানে রহস্যেই ঘেরা থাকবে, নাকি এবার মুখ খুলবেন? না, মুখ তো থাকলে, জিভ থাকলে তো খুলতেই হবে। হুম, আর কাপড় নোংরা হয়ে গেলে তার তো পরিষ্কার করতে হবে। হুম, তো আমি এই দুটো কাজ তো করবোই, তোমাকে তো আগের দিনও বলেছিলাম করবো। হুম। এই যে বিজেপি এত কথা বলে গেল, ফাইল খুলবো, এ খুলবো, দুর্নীতি দেখবো, ওরা জানে না কোথায় কার ফাইল আছে, হুম। তাহলে আবার খুলবেটা কি?
আমার দেখতে হবে কে কার ফাইল খুলবে। যতক্ষণ আমি আমার কনফিডেন্স আসছে ততক্ষণই তো আমার চুপ থাকতে হবে। কারণ তোমার তো শেষ বল বলা, হুম, তা তুমি ওভারের শেষ বলে যাবে কেন? তোমার তো আগের রান অন্যরা কি করছে দেখতে হবে। আমার তো তৃণমূলের কোচের ভূমিকা ছিল। হুম, আমার তো আর আমার নামটা তো পার্থ অর্জুন, শ্রীকৃষ্ণ পিছনে থাকবে। হুম, তো আমি সেই সেই আশায় আছি আর কি। আমি তো, আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। একটা ব্যাপারে মুখ খুলতেই পারি যে আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না কর্মীরা ছাড়া। নেতারা ভয় পায় যদি বিধায়ক না হতে পারে, যদি ব্লকের সভাপতি না হতে পারে। হুম, বড় বেশি সৌজন্যতার অভাব। আমি জিতে প্রথম দেখা করতে গিয়েছিলাম বুদ্ধবাবুর বাড়িতে। বুদ্ধবাবু তখন পাজামা পরে বসেছিলেন খালি গায়ে, ডাকছিলেন নমো নমো নমোনাথ সহকারী। হুম, সৌজন্যতাকে হারিয়ে যায় বলো। আমায় যদি কেউ ফোন করে আজকে, আমার আজকে বলা ভালো যে আমার তো পরিবারের অনেকেই বিজেপি সভাপতি টভাপতি রাজ্যের ছিল। আমার আত্মীয়রা, আমার ভাইরা যুব মোর্চার, আমার মাসি মহিলা মোর্চার ছিল। তো আমি তো বিজেপিতে যাইনি। হুম, সেই সময় জানি হিন্দু মহাসড়কে হরিপদ ভারতী এই বাসধানীতে থাকতো হুম, জনসংঘ। তো করিনি আমি, লেফটের এটা ঘাঁটি, আমি তো কমিউনিস্ট পার্টি করিনি। আমার চারিদিকে ঘেরা যেমন বিজেপি, তেমনি আমার মাতৃকুল তেমনি কমিউনিস্ট পার্টি। আমার মাস্টারমশাই কমিউনিস্ট পার্টি। হুম, কিন্তু আমি তো তা হইনি। কিন্তু মনের দিক থেকে আমি প্রগতিশীল, মনের দিক থেকে আমি সাম্প্রদায়িক নই, কিন্তু ধর্মে বিশ্বাসী মানুষ। হুম, তো এই নিয়ে লড়াই করে তো উঠলাম নাকি। জীবনে তো কোনোদিন হারিনি। একবার হেরেছিলাম, তো আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই হেরেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় অত বড় সব সাথীরা, তারা কেউ লড়তে চায়নি বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে। কারণ বিকাশ ভট্টাচার্যকে বলা হয়েছিল মেয়র প্রার্থী বামপন্থীদের কলকাতা পৌরসভায়। সব মাতব্বররা পালিয়ে গিয়েছিল, সুব্রত মুখার্জি থেকে শুরু করে জলখাই যে সেই সবাই, কে পালায়নি বলো? হুম, কেউ দাঁড়াতে সাহস করেনি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রিকোয়েস্ট করেছে, আপনি তো ওখানে থাকেন, আপনি দাঁড়াবেন? আমি যাবো, দাঁড়িয়েছিলাম। জীবনে একবার হেরেছি। না প্রফেশনাল জীবনে আমি পরাজিত হয়েছি, না কলেজ জীবনে আমি ছাত্রী নির্বাচনে পরাজিত হয়েছি, না প্রথম নির্বাচনে আমি পরাজিত হয়েছি। আমি কিন্তু অপরাজিত আছি। যারা ঠেলতে ঠেলতে যারা নেবে, শক্তিশালী হতে হবে। পাথরটা অনেক ভারী। হুম। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মাঠের এক কোণে বসে সবাইকে অবজার্ভ করছে? একদম মাঠের এক কোণে বসে না, মাঠের মাঝখানে চেয়ার নিয়ে বসে দেখছি। কারণ মাঠের এক কোণে বললাম কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না যে আপনি অবজার্ভ ইডি তো করছেন। দেখছি। আরে যত বেশি তুমি হাঁটবে একটা ইডি চিঠি আসবে। কারা পাঠাচ্ছে, কোন রাষ্ট্র শক্তি পাঠাচ্ছে তো আমি তো জানি না, তো পাঠাচ্ছে তো। তার রাজ্যপালের কাছে জানতে চাইছে না যে এই লোকটা কেন প্রেসিডেন্ট হলো, কে অ্যাপয়েন্ট করলো। হুম, তারা চিফ সেক্রেটারির কাছে জানতে চাচ্ছে না। আমি তো এক্সিকিউটিভ অথরিটি নই, হুম, আমি তো পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী আমি জনপ্রতিনিধি। হুম, আমার কোনো এক্সিকিউটিভ অ্যাক্ট হয় যাবে না। ভয় দেখা, চরিত্র হনন করুক। নির্বাচনের আগে আপনার বাড়িতে ইডি এসেছিল? এসেছিল, আমিই ডেকেছিলাম। আচ্ছা।
আমি ডেকেছিলাম, কাগজে লিখে দিয়েছে কিছু নেই। হুম, 22 তারই তারিখে লেখাতে পারিনি, কিছু নেই, চলে গেল। অন্যের বাড়ি থেকে নিয়ে আমাকে জড়ি দিল। হুম, আমার বাড়ি থেকে কিন্তু ওই লেখাতে তখন ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তখনও আশা ছিল। মানে সেই সে একটা 2000। গান আছে না, কত আশা ছিল, কত ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, একটা গান আছে তো নাকি? তিনি মারা গেছেন অবশ্য, হুম, এই সম্প্রতি মারা গেলেন আমার প্রিয় গায়িকা। তোমার এখনো উম, অনেক আশা ছিল, ভরসা ছিল, কিন্তু আস্থাতে আমার এখনো উম, আশাভঙ্গ হলেও মোহভঙ্গ হয়। কার প্রতি আশা ভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়নি? কাকারে, এটা তো জয়েন্ট এফর্ট না, কাকে দোষ দেবো? মানে আপনি কি সেই সময় কথা বলছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ফোন করেছিলেন, ফোন তুললেননি, এইটা সেটা এইটা নিয়ে বলছেন? এইটা এটা না, এটা ভুল প্রচার। তোমরা এটা ভালো করে দেখিও। আমি ফোন করিনি, মমতা ব্যানার্জি আমাকে ফোন করেছে। মানে আপনার বাড়িতে যখন 22 তারিখে সকালে এসেছিল এবং 23 তারিখে যখন আপনাকে। না, 23 তারিখের কথা না, 22 তারিখে বনে এসেছিল। হ্যাঁ। 23 তারিখে সকালের প্রথম ফোনটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই একটা সংবাদ, ওই সেদিন থেকেই চক্রান্তটা শুরু হয়েছে। ফোনটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রিসিভ করেছিলেন? আমি রিসিভ করতে পারিনি। ইডি ফোনটা তুলে নিয়ে জিজ্ঞাসা করেছে, দিদি কোন? আপনাকে? তারপর ওদের যে যন্ত্র ফোন তো আছে, সেই যন্ত্রতে নাম্বারটা বেরিয়ে, এমন সমস্ত সব এখন শুনি সাংবাদিকদের কাছে যে মমতা ব্যানার্জির নাম্বার আমি দিচ্ছি। আরে মমতা ব্যানার্জির নাম্বার পেতে ইডির কি অসুবিধা হবে নাকি? ইডি জানে না কোথায় কি হচ্ছে? আচ্ছা, আপনার ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার দিদি দিয়ে সেভ করা ছিল। সেদিনকে আপনি আর ফোন রিসিভ করতেও পারেননি, কথাও বলতে পারেননি। তাহলে বাইরে এই যে একটা প্রচার হলো যে আপনাকে এটাই যখন তো এটা সকালবেলায় এটাই তো গ্রেপ্তার। তোমাদের মতন সাংবাদিকরা, মানে তুমি নাও থাকতে পারো তাই সব দলে, তুমি অর্ণব গোস্বামী নাও হতে পারো, কিন্তু সে সাহস তো ওই সত্যি কথা বললো কোথায় বলো? আমি কি ডেকেছিলাম আইনজীবীদের? বলতো আমি তো ঘরে বসেই ছিলাম। হুম। তো এক জায়গায় আইনজীবী চলে এলো, কে তাদের নির্দেশ দিল আসতে? জানতে পেরেছেন কারা নির্দেশ দিয়েছে? সেটা সেটা তো তোমাকে আমি জিজ্ঞেস করছি, তোমাদের খোঁজা উচিত। আপনি জানতে পেরেছেন কি? নজরদারি ইডি শুধু করে না, বুঝলে, নজরদারিটা অন্যেরাও করে। দেখা যাক। আবারও ডিপ্লোম্যাটিক আনসার। না না, লোকে না যখন বোঝে যে আম্পায়ার জেনে শুনেও যে আউট হয়নি তাকে আউট করে, তখন ব্যথা লাগে, এরকম আম্পায়ার দিল। যে বোলারের উপরে দোষ দেখিয়ে নিজের সিদ্ধান্তকে বলে ঠিক। আচ্ছা, এই যে পুলিশ এই অ্যাকশন মুডে 29 এপ্রিল আমরা যে ছবি দেখলাম, কাউকে মানছে না। কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনি বসেছিলেন, তাকে ডিরেক্টলি বলছেন আপনি এখান থেকে চলে যান, আমরা এখানে থাকতে দেব না। পুলিশের মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে? এটা কি সুখকর? এটা অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এটা। আম, তুই তো জানি না কত তোমার বয়স। আমি প্রথম পুলিশের সিপিএম এর অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুটোই, আমি মুখ খুলে লালবাজারে গিয়েছিলাম। সেই ছেলেটার এখনো আমি জানি না কোথায় আছে, সে খুব নাম করা লোক। আমি সিপির সঙ্গে দেখা করে বলেছিলাম আমার একটা ঘর দিন। কিসের? বাহ, ওদের পুলিশের অ্যাসোসিয়েশনের ঘর লালবাজারে দিয়েছেন, আমি বিরোধী দল, আমারও একটা অ্যাসোসিয়েশন আছে, দিন। আপনার লোক কোথাও? বলো আমি নিজে লোক।
হুম। লোক তো দরজা না খুললে তো, তখন বলেছিলাম দরজা না খুললে কিন্তু কাস্টমার আসে না দোকানে। হুম। দরজা খুললাম, সেটা দিন পেয়েছিলেন? যাদের পেয়েছিলাম তারা উম, শিব করতে গিয়ে বাঁদর হয়েছে, তাতে পেয়েছিলাম, করেও ছিলাম ক্ষমতা। আমি কারা আমি কারা ছিল সেই আমি সময়? না বিরোধী, আমি তো বামফ্রন্টকে তো আমার জেলে পাঠাইনি কোনো। আমি কিন্তু বামফ্রন্ট আমলে কোনোদিন জেল দিইনি। আমি পুলিশ থানাতে কোনোদিন যাইনি আমার ক্ষমতা থাকার সময়ও। তাহলে আ- কারা জেলে পাঠালো আপনাকে? সেটাই তো আমার গবেষণার বিষয়, তুলিকা। গবেষণায় এখনো পাননি আপনি? না না, কোনো পাইনি। পেয়েছি, নাকি আহ, পেয়েছি, কিন্তু রাষ্ট্রশক্তি যদি ঐক্যবদ্ধ থাকে না, তখন রাষ্ট্রশক্তিকে আলাদা চোখে দেখা খুব বিপদ, হুম, খুবই বিপদ। সুতরাং তোমার সেই শক্তিটা আনতে হবে যে হ্যাঁ, আমি ওকে বলছি, ও ঠিক কাজ করবে, ঠিক মতন আনকাট পার্থ চ্যাটার্জি দেখাবে। তুমিও অফিসে গিয়ে তোমার বলবে যে আমি কি করবো, আমার উপর তালার চাপ ছিল তাই কেটে কুটে এটা বের করবো। যেটা তোমাদের পছন্দ হয়। আমার 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 তো হাজার হাজার সহকর্মীরা আছে, হুম, তারাও তো জানতে চায় আমার বার্তা কি। অবশ্যই জানতে চাই। তাদের বলবো চুপ, চুপ রবে না পার্থ, আমি ঠিকই বার্তা দেবো। বার্তা কি দলের বিরুদ্ধে দেবো না, বার্তা সত্য উদ্ঘাটনে দেবো। সেটাই কি দলের বিরুদ্ধে চলে যাবে? সত্যকে বলতে গেলে যদি দল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে নিজে বেরিয়ে এসে তৃণমূল করলো, তো মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা না বলেই তৃণমূল করলো। তার পিছনে কোনো নেতা ছিল? এমনকি আমিও ছিলাম না, আমি তখন চাকরি করতাম। পিছন দিক থেকে এগোচ্ছে আমার কাছে। তখন চাকরি চাকরি করতে বামপন্থীরা অনেক বেশি কাছে ছিল। হুম, ও দেখো, নিজেকে প্রতিষ্ঠিত, আমাকে তো আমার বাবা মা সুযোগ দিয়েছিল, আমি সুযোগটা নিজের মতন করে গ্রহণ করেছি। অনেক বলতো হ্যাঁ তুই বিয়ে করেছিস, তুই এমবিএ আবার পড়ছিস। অনেকে বলতো এই তুমি লিডার হয়ে গেছো। তাহলে যদি একটা সত্যি কথা তোমার কাছে সত্য বলবো, যা না বললেই নয়, হয় না? হুম, তা তোমাকেও বলি, আমি যখন পিএইচডি করি তখন কিন্তু আমার রাজ্যের প্রধান আমাকে অনুমোদন দিত না, এই মুহূর্তে, দেয়নি। এই মুহূর্তে যিনি প্রধান। আমি যখন মন্ত্রী তখন তাদের এই মুহূর্তে আর ওই মুহূর্তে কি, কিন্তু আইন দেখিয়ে তৎকালীন মুখ্য সচিব বলেছিলেন পার্থবাবুকে অনুমোদন দিতে হবে। আমরা স্টাডি লিভ দিই সবাইকে, তাহলে মন্ত্রী হিসেবে পড়াশোনা করতে চাচ্ছে তাকে দেবেন না কেন? আমার নেত্রী তখন মুখ্যমন্ত্রী রাজি হয়েছে। আমারটা কোনোটা না সহজ হয়নি, ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। আমি আমি একটা আম, এমন কেন্দ্রে দিল যেখানে একটা লেফট 1952 সাল থেকে জিতে আসে, হুম, তুমি অত বড় চাকরি ছেড়ে তোমার ওখানে দিল। আমাকে তো একটা জেতা জায়গা থেকে তো দিল না। কখনো বলেছিলেন দিদিকে সে কথা? না না, তখন তো মুকুল ছিল। আমি মুকুলকে বলছিলাম, মুকুল বলছে পার্থদা তোমার যা ইমেজ তুমি এমনি যেতে ছাড়ো। মুকুল তেরম ভাই কত বলতো। হুম, এখনকার দিনে দেখো, আমি তো কোনোদিন দ্বিতীয় ইনিংস খেলিনি। হুম, আমি ইনকমপ্লিট প্রথম ইনিংস খেলে আরেকটা ইনিংসে চলে এসেছি। আমার 15-20 বছর চাকরি বাকি ছিল, 15 বছর তো ছিলই। হুম। আমি তো চিন্তা করিনি, লোক ভাবতেই পারবে না কি মাইনে ছিল আমার।
হুম। তো চিন্তা করি, আমি তো তারকা হতে পারলাম না, আইএএস হতে পারলাম না, আইপিএস হতে পারলাম না, তারকা হতে পারলাম না, সিরিয়াল করতে পারলাম না, ভালো নাটক লিখতে পারলাম না। মানে এটার মধ্যে দিয়েও আপনি একটা বার্তা দিচ্ছেন, পাঠা তো দিচ্ছি, যারা সবাইকে বোঝা দিচ্ছি, সেটা বুঝছে। সবাইকে দিচ্ছি, সব পার্টিকেই দিচ্ছি, সব পার্টিকেই দিচ্ছি। আমার কি করার আছে বলতে পারবো, আমার লেখা ছাড়া? আমার জিভ আর আমার কলম হয়তো জেরেও স্তব্ধ ছিল না, হুম। এখনো স্তব্ধ হবে না। আপনি কি কোনো বই প্রকাশ করছেন? কারণ হ্যাঁ, আগের সে বারে তো এসেছিলাম, আপনি বলেছিলেন। 3টে বই লিখে রেখেছি, এখন কিরম ভাবে করবো প্রকাশ, সময় বলে দেবো না। আমি তো দীপক ঘোষের মতন আম, আম, দল ছেড়ে কুৎসিত ভাষায়, হুম। অসত্য ভাষণে বাজারমাত করবো না। আমি কোনদিন দিদিকে ব্যবহার করিনি ব্যবসায়িক কাজে। হুম। আমি এন্ডুলে উঠেছিলাম দিদিকে ধরে নয়, বরঞ্চ আমাকে ধরে দিদির অনুরোধে অনেকের কর্মসংস্থান হয়েছে। হুম। তা বলেই সিপিএম জ্যোতিবাবুকে বলেই করেছি, তা কৃষ্ণপদ ঘোষকে বলেই করেছি। তা আমার এখানকার চেয়ারম্যান সান্যাল সাহেব, জয়ন্ত রায় জ্যোতিবাবুর ভাইরা সেই কোম্পানিতে তো কাজ করেছি, তারা তো আমায় বিশ্বাস করেছে। হুম। তো আমার ওইসব, তাহলে আমাকে না জীবনে অনেক কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। তুই ভেবো না যে আমি একেবারে খুব এই বাড়িতে বসে আছি, এই বাড়িটাও আমার নিজের পড়া। আমার বাবার জমিটা দিয়েছিল, পিছনের বাড়িটার থেকে অনেক বড়, সেটা আমার ভাইরা থাকে। আমি মা বাবার কাছে কোনদিন বলিনি যে আমাকে তোমার আরেকটা তালা তুলে দাও, বলিনি তো। মানে লড়াই করে নিয়েছেন। নিশ্চয়ই। আমাকে আমার চাকরি জীবনে মোহাম্মদ ইসমাইল বলেছিল, इंदिरा गांधी का एक चमचा है उनको हटाओ। আমি তখন কারখানায় পার্সোনাল ডিপার্টমেন্টের হেড ছিলাম। তাই বেরিয়ে এসে ওনাকে চা ফা দিয়ে বললো, আমাকে আর থাকার ব্যবস্থা করুন ইসমাইল সাহেব, আমাকে হাঁটিয়ে কি করবেন, আর যাকে দেবেন সে আমার থেকেও খারাপ হতে পারে, বলছো আমাকে কাজ করবার সুযোগ দিন, দেখুন আমি কি করি। হুম। সেই ইসমাইল সাহেব হাসপাতালে যখন এসএসকেএমে মারা যায়, তার 2 দিন আগে আমাকে ডেকে বলেছিল, আমার সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, পিতৃসম দেখতাম আমি, মরে গেলে আমার কবরে মাটি দিস, এটাই আমার এনজয়। এটাই হচ্ছে সৌজন্য। সৌজন্য, কি বলবো, আত্মতৃপ্তি, এটা কম কথা। হালিম সাহেবের মতন লোক, তার বউ আমাকে ফোন করে বলেছিল স্মরণ সভা হবে হালিম সাহেবের, হালিম সাহেব চেয়েছিল যে আপনি এসে ওনার পরবর্তী মৃত্যুর পরে যদি স্মরণ সভা হয়, আর তুমি যদি বেঁচে থাকো পার্থকে বলবে। আমি হাজির হয়েছিলাম, আমার দলের তো কাউকে বলেনি, বামপন্থীরা, সবাই অবাক যে আমি গিয়ে ওখানে উপস্থিত হয়েছি। আমি তো বইয়ে লিখেছি তাই। আচ্ছা, এই বইতে এই গল্প থাকলেও আপনাকে যে 2022-এ শিক্ষা দুর্নীতির একেবারে মাস্টার মাইন্ড বলে যে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে, এবং কারা করেছে এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে। এই মুহূর্তে আপনি ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন, কিন্তু সেখানে কি একদম গাঢ় বাস্তব, যেটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানো বা ষড়যন্ত্র এর নেপথ্যে কে রয়েছে, সেটা কি লেখা থাকবে? নিশ্চয়ই থাকবে। আমি তো একটা উত্তর এখনই দিয়ে দিচ্ছি, তো ঢাক ঢাক গুড় করার কি আছে। 2021 পর্যন্ত তো কেউ বলেনি যে শিক্ষায় বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, হুম। আন্দোলন হয়েছে। হুম।
চাকরি যারা পায়নি, যারা পরীক্ষায় পাশ করতে পারেনি, তারা আন্দোলন করে দাবি করেছে আমাদের পরীক্ষায় পাশ করেছিলাম কিন্তু আমাদের চাকরি হয়নি। হুম আমি মিটিয়েছি তা। দৌড়ে গেছি, মমতা ব্যানার্জি তো নিজে সাক্ষী, নিজেই তো গাড়ি করে নিয়ে প্রেস ক্লাবে গিয়েছি। হুম যারা এসএলএসটি ছিলেন। এবং সঙ্গে কে ছিল? আনন্দবাজারের প্রাক্তন এক প্রবীণ সাংবাদিক, যিনি এখন খাদ্য দপ্তরের কোথায় নাকি কাজ করেন, কমিশনার হয়েছেন। আর স্টেট কাট বলে যিনি আরেকটি টেলিভিশন সংস্থায় কাজ করছে, তারা তো গাড়িতে ছিলেন। আমার থেকে তারা তো ভালো বলতে পারবেন। আমি কোনোদিন না, যখন কাজ করেছি তখন কাজে সংস্থার বিরুদ্ধে যাইনি। হুম সংস্থা যা বলেছে একবারই গেছি, যে লোককে যখন ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম করে আমরা ওটা আনবো। হুম এখানেও আমি মুখ বুঝে সহ্য করেছি। দেখো, ইডিসিবিআইটা তো পরে হবে, মন্ত্রী বদল হলো 21-এ, তারপর থেকে পরপর কেস উঠে গেল। তারপর থেকে কামাক স্ট্রিটে গিয়ে চাকরি দাবিতে যারা আজকে প্রার্থী টার্থী, তারা গিয়ে সবাই মিলে বললো যে হ্যাঁ আমি তো অন্যায় হচ্ছে। হুম তো অন্যায় যদি আমার হয়ে থাকে তাহলে অন্যায়টা তোমার হয়নি? হুম তোমার কি মনে হয় যে অন্যায়টা যদি আমি করে থাকি, অন্যায়টা তুমি করোনি? হুম এটা হচ্ছে শিক্ষা দুর্নীতি বা অনিয়ম। যদি শিক্ষায় অনিয়ম বেনিয়ম, তো একটাই তো ছিল হুম যে যদি কোনো চাকরি এতে বেনিয়ম থাকে তাহলে তার চাকরি বাতিল হবে। তুই বাতিল করলে না কেন? তোকে তো বাতিল করতে বলেছিলাম, কত মিটিং হয়েছে, কত বাতিল করতে আপনি বলেছে, বলেছিলেন? একদম অন রেকর্ড বলছি তো, কিন্তু বাতিল করলোনি। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন? না না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, সেই জন্য আমার আশাটা এখনো নিভে যায়নি। তাহলে কাকে বলেছিলেন? যারা এসেছিল, গোপাল মুখার্জি আমাদের কি ছিল, এডিজি না কি বলে, যে কিশোর দত্ত যেটা, হুম গোপাল মুখার্জি ছিল, আমার তৎকালীন শিক্ষা দপ্তরের সেক্রেটারি ছিল, হুম বর্তমান বিদায়ী শিক্ষামন্ত্রী ছিল। তোমরা সবাই শিক্ষামন্ত্রী করবে, আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম না, আমি তো শিল্পমন্ত্রী ছিলাম। 22-এ তো আমি শিল্পমন্ত্রী, আমি তো হুম হুম শিক্ষামন্ত্রী নই। সে সময় তোমরা আপনি আমাকে টেনে শিল্পমন্ত্রী নিয়ে ছিলেন। গেল, কাগজপত্র সবকিছু তোমার কাছে, আর তুমি আমার বাড়িতে এসে বলছো তোমার কাছে কাগজপত্র আছে, দাও। কেন? কারণ কি? আমি করোনা পিরিয়ডে চাকরি দেওয়া বন্ধ করে দিয়ে এসেছিলাম। হুম কে তাদের চাকরিটা খুলে দিল গিয়ে মার্চ, মে, আগস্ট, এই সময় কে দিল তাদের চাকরি? হুম যদি অনিয়ম হয়ে থাকে চাকরিতে, তাহলে চাকরিকে স্থায়ীকরণটা করলো কে? বলে দিতে পারতো এটা অনিয়ম হয়েছে, হবে না, হুম বলতে পারিনি। এখানেই আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তুই ধরতে পারছি না এটাকে, ধোঁয়াটে লাগে, তুই যে হচ্ছে রহস্যময়, আমার কাছে ধোঁয়াশাময় মনে হচ্ছে। যে মুটাস তুমিও, এইটা খালি মনে পড়ছে। কিন্তু সিদ্ধান্ত কোনোটাই আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছি না। তার কারণ হচ্ছে সহস্র কর্মী গ্রামে গ্রামে আছে, আমাকে তো চেনে লোকে, হুম তাদের কাছে আমার যে ছবি এতদিন ছিল সেই ছবিতেও আমার কারাবাসে মুশিদীপ্ত করবার চেষ্টা হয়েছে। অন্তত একটা সুযোগ তো তাদের কাছে গিয়ে আমার নিতেই হবে, বলতেই হবে। আচ্ছা, এই যে তৃণমূল
কংগ্রেসের এই মুহূর্তে যারা আমলারা রয়েছে, একটা ছবি দেখা গেছে যেখানে আমলারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কথা শুনছে না কোনো রকম ভাবে। মানে এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে এবারের এটা 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 নির্বাচনে? এটা একটা, বললাম তো, এটা একটা অস্বাস্থ্যকর উম, চিহ্ন। ওটাই প্রশাসনের সুস্বাস্থ্যের খবর নয় যদি এটা হয়ে থাকে। হুম, তো ধান্দাবাজি ছিল। এখনই যদি তৃণমূলে নড়বড়ে হয়, অবস্থা তো ঘোর ঘোর করে আরেকটু হয়েছে। হুম, বিজেপির কোথায় সংগঠন ছিল? বিজেপি তো তৃণমূল থেকে যাওয়া লোক দিয়ে করেছে। ওদের প্রকৃত সংগঠনের লোকটা কি? শিলিগুড়ি শঙ্কর ঘোষ অশোক ভট্টাচার্যের অ্যাসিস্ট্যান্ট ছিল, সিপিএম। সে শিলিগুড়ির প্রধান নেতা। হুম, রাজ্যের প্রধান নেতার নাম কি? আহ, শুভেন্দু অধিকারী। সে কংগ্রেস, তৃণমূল, বিজেপি। বিজেপির প্রোডাক্ট বলতে যাকে বোঝায়, সেটা দিলীপ ঘোষ হতে পারে, হুম, সেটা শ্রমিক ভট্টাচার্য হতে পারে, সেটা সায়ন্তন বোস হতে পারে, বা এই জাতীয় লোকেরা হতে পারে। বিজেপির প্রোডাক্ট হিসেবে আম, তো যেমন তো আনন্দবাজার চাকরি করতো, তাহলে বিজেপি করলে তো আনন্দবাজার করার দরকার ছিল, প্রথম থেকে বিজেপি করতো। যেদিন আনন্দবাজার লোক ছাঁটাই করা আরম্ভ করলো, কত ভালো ভালো লোক চলে গেল বলতো। অনিন্দ্য জানা, হীরক বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ, আরো হয়তো কেউ গেছে, আমি তাদের নাম জানি না। যারা ম্যানেজ করে থাকতে পারে তারা থেকেছে। ওই যে মমতার গাইতে ঘড়ি, সুতরাং মমতার খবর খবর তাই জন্য রেখেছে। আবার অনেকে বিজেপির লোকেও মমতার গাড়িতে ঘুরছে। বিজেপির মালিকদের বলেছে, মালিককে বলেছে বিজেপির খবর দেবো। তো এটা যদি না বুঝতে পারে, সবাই তো আর বরুণ সেনগুপ্ত হবে না, গৌর ঘোষ হবে না, এমনকি আনন্দবাজার এইটার অভিক সরকার হবে না। অভিক সরকারকে একটা রাজ্যসভার মেম্বার হতে পারতো না? পারতো। আমরা তো নাজিবুল, কুণাল ঘোষ, তাকে একটা আরেকজন মুসলিম উর্দু পত্রিকার, হুম, একবারই মুসলিম। হ্যাঁ, তো তাদের করলাম, তো আনন্দবাজার পত্রিকার সম্পাদক করলাম, রাজি হলো না, রাজি হবে না। এটা দৃষ্টিভঙ্গির অভাব আছে। আমি তাই আমার মনে হয় যে মার খাও, মার খেতে খেতে নিজে শক্ত হও, হুম, তারপরে মার দিও না, বলো। তোমার প্রতিটি মারের উত্তর তোমার জিভ থেকে বেরোবে, তোমার হাত থেকে বেরোবে। হুম, আমি ঝুলিয়ে মারার মধ্যেও নেই, আমি দেখে নেওয়ার মধ্যেও নেই। আমি মানুষের উপরে বিচার রাখতে চাই, মানুষ দেখুক, জানুক। আমি বেহালায় গিয়ে একটা লোককে গিয়ে বুঝতে পারবে, বেহালায় যে কর্মসংস্থান আমি দিয়েছি 52 সাল থেকে এই আজ পর্যন্ত, এই লাস্ট 25 বছরে আমি যে বেহালা পশ্চিম কিংবা পূর্বেরও কেউ কেউ যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, সেটা কি আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খাচ্ছে না? তারা কি শুধুই অর্থ দিয়ে করেছে? হুম, আমি আবার বলছি যে দুর্নীতি বিনিময়ের সঙ্গে কিংবা টাকার সঙ্গে এটাকে জড়িয়ে ভালো সিনেমার গল্প লেখা যেতে পারে, প্রকৃত দোষীদের আড়াল করা যেতে পারে, বেশি দিন সেটা চলবে না। এই যাদের বুদ্ধিজীবীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সময় একসময় অনেক বুদ্ধিজীবীকে এখন দেখা নেই, গিয়েছিল। এখন এখন হচ্ছে স্বার্থজীবীরা আছে। হুম, বুদ্ধিজীবী কোথায়? জয় গোস্বামী তো আর নেই। আমি জানি না শোভাপ্রসন্ন আছে কিনা। মহেশ্বাদি তো মারাই গেলেন, প্রতুলদা তো মারাই গেলেন। হুম, এখন বুদ্ধিজীবী বলতে যদি দোলা সেন হয় তাহলে আলাদা কথা, হুম, বা শাওনি ঘোষ যদি বুদ্ধিজীবী হয় আমি তো বলতে পারবো না। কিন্তু বুদ্ধিজীবী তো কাউকে খুঁজে পাচ্ছি না। হুম।
বুদ্ধিজীবীরা আর তোমার মঞ্চ শেয়ার করছে না, সিরিয়ালের লোকরাই তোমার মঞ্চ শেয়ার করছে। তারা যদি বুদ্ধিজীবী, তারা সিনেমাজীবী। হুম। বুদ্ধিজীবী কোথায়? অপর্ণা সেন যায়, তাই না? আমরা তো জোগাড় করেছিলাম কবির সুমনকে, হুম। আমরাই তো জোগাড় করেছিলাম নচিকেতাকে। হুম। তা এই 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 পর্বের যারা আছে তাদের আমরা কোথায় আমাদের মঞ্চে নিয়ে যেতে পারছি? এখন আর সে আন্দোলন সংগ্রাম সেটাই বা কোথায়? হুম। এখন তো শুধু অনুপ্রবেশকারী, তাদের বাধ্য সব ফাইল খুলে নেবো, এটাই তোমার কর্মসূচি। হুম। বাংলার সার্বিক উন্নয়নের কর্মসূচি কোথায়? এই নির্বাচনে সেটা আমার নিজের মতে সবচেয়ে বড় অভাব। আম, কিছুদিন আগে মনুয়াদার কাছে গিয়েছিলাম। তো তার যখন ইন্টারভিউ করছিলাম আপনার প্রসঙ্গ উঠেছিল। তা আমি একেবারে, কারণ তিনিও কিন্তু নীতির লড়াইয়ের কথাই বলছেন। আপনিও যেরকম নীতির লড়াইয়ের কথা বলছেন, তিনিও নীতির লড়াইয়ের জন্য সরে এসেছেন, এবং কোনোদিনই তিনি আর রাজনৈতিক কোনো রকম কোনো দলে বা কোনো জায়গায় যাবেন না নিজের সম্মান বাঁচাতে। এবং আপনার প্রসঙ্গে যখন কথা ওঠে উনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায়, মানে পার্থর পক্ষে একা করা এটা সম্ভব নয়, এর পিছনে অনেকে আছে। ওনারা আমার ঘনিষ্ঠ দাদা, চোখের সামনে আমার সংগ্রাম দেখেছে। আর বনুদা অন্য দলে যাওয়ার হলে একটু হয়তো অসুবিধা হবে, কারণ জামাইয়ের নাম তো অরূপ চক্রবর্তী, হুম। তাই জন্য হয়তো চুপ করে আছে। কিন্তু বড় অসম্মানিত হয়েছে মনুদা, সে বলতেই হবে আমাকে। মনুদার মতন একটা সৎ, সুসংগঠক, সুবক্তা, পাণ্ডিত্য আছে, দল তাকে আটকে রাখতে পারলো না, এটা ব্যর্থতা। আমি এখনো মনে করি শুভেন্দু চলে যাওয়াটা দলের কাছে ব্যর্থতা। আমি এখনো মনে করি মুকুল রায়কে বাঁচিয়ে রেখে দলে রাখাটা আমাদের সার্থক হতো, কিন্তু না রাখতে পারাটা ব্যর্থতা। আমি এখনো মনে করি যে যারা তৃণমূল থেকে চলে গেল, সবাই তো আর স্বার্থের জন্য চলে যায়নি, গভীর ব্যথা নিয়েও অনেকে গেছে। তাদের কাছে আমার আবেদন, তোমরা ধৈর্য ধরো, হুম। ধৈর্য রাখো। কংগ্রেস থেকে তো অনেক লোক বেরিয়ে গেছে, কিন্তু কংগ্রেস তো উঠে যায়নি। হুম। গেছে কি? যায়নি। আঞ্চলিক দলগুলোর এই ধরনের প্রবলেম পায়, কিন্তু জাতীয় স্তরের দলগুলো যেমন কংগ্রেস, বিজেপি, কংগ্রেসের তো একটা লিগাসি আছে, আনন্দবাজার 100 বছরের লিগাসি আছে। খারাপ লেখো ভালো লেখো, তোমাকে দিয়ে লেখালেও লিখবে। সেরকম একটা বাজারে একটা বলে না, গুডউইল ইজ অলসো অ্যান অ্যাসেট, হুম। এই দলগুলোর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তৃণমূলের মুখ হবে, মুখ থাকবে, ততদিন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তা কাটাবার শক্তি রাখবে। কিন্তু বিশ্বাস মানুষ মমতা ব্যানার্জিকে করে। কিন্তু আজকে সেই 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 চরিত্রে যদি নেত্রীকে লোকে না দেখে, তাহলে অনেকেরই বিশ্বাস ভঙ্গ হবে, অন্যদিকে ভোটের হার বাড়বে। আমার আর তোমার বলার কি আছে? কিছু আছে কি? আবারও ডিপ্লোম্যাটিক। এটার মধ্যে দিয়ে অনেককে বুঝে নিতে হবে যে পার্থবাবু কি বলতে চাইছেন। তবে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দলের অনেকেই রয়েছেন যারা ধরুন নাম বলছি না এই মুহূর্তে, কিন্তু অনেক নেতারা রয়েছেন, অনেক নাম করা নেতারা রয়েছেন, তারা অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, এবং এই দলের থাকাটা তাদের কাছে একটু খুব নড়বড়ে হলেই কষ্টকর হয়ে উঠছে। নড়বড়ে হলেই দেখবি যে কারা চলে গেল আর কারা থাকলো। একটু নড়বড়ে হতে দাও। অনেক আগে থেকেই হচ্ছে এটা, এবং সেটা কি
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হস্তান্তর হয়ে যাচ্ছে ভেবেই কি এটা হচ্ছে? না, দল তার ঠিক মতো নীতি নির্ধারণ করছে না, এটাই তো। এখন দল যদি একটি পেশাদারি সংস্থার উপরে সংগঠনের দায়িত্ব দিয়ে দেয়, তাহলে তো সেটা দল নয়, পেশাদারি সংস্থার হুম, কর্মচারী। তৃণমূল কংগ্রেসের তো কেউ কর্মচারী নয়, স্বেচ্ছাসেবী। হুম, তৃণমূল কংগ্রেস বামপন্থীদের মতন পার্টির মেম্বার হও, কাজ করো, কিছু টাকা পাবে, আহ, পুরুষ মেম্বার হলে মহিলাকে চাকরি দেবে, একটা সিস্টেম আছে। হুম। আমিও সেই সিস্টেমে অন্তত শিক্ষা দপ্তর চালাবার চেষ্টা করেছিলাম, কেউ আমাকে এ দোষ দিতে পারেনি। আমি সুরঞ্জন দাসকে কি সরিয়েছিলাম? দেখেছিলাম তো। আমি একটা অফিসারকে শিক্ষা দপ্তরের, যেখানে সিপিএম এর এত হোল্ড সবচেয়ে বেশি, কাউকে কিছু সরিয়েছিলাম? আমি মন জয় করেছিলাম। হুম। ঠিক আছে, জনপ্রিয়তা তোমাকে শেষ করবে। আমাকে একজন প্রখ্যাত আইনজীবীদের লেট, যিনি আমাকে বেল করিয়েছেন, তিনি বলেছিলেন যে, আই ডোন্ট গো বাই ইউর ফ্যাক্টস, আই রিয়ালাইজড দ্যাট ইউর নেম ইজ ইউর এনিমি। তোমার নামই তোমার শত্রু। বিরাট কথা, বিরাট মানে। তো আমি আমি দেখেছি জনপ্রিয়তা হলে তো একটা শত্রুতা এসেই যায়। আর আমার গায়ে কাদা নেই, তোমার গায়ে কাদা নেই, কেন হবে? তোমার গায়ে কাদা থাকবে আর তাহলেই না আমার গায়ের কাদা নেই এটা সেটা বোঝা প্রতিষ্ঠিত যাবে। হবে। এই সর্বদলের রীতি তাই। বুদ্ধবাবুর মতন লোক আহ, দলের সাপোর্ট পায়নি। জ্যোতিবাবুর মতন লোক প্রধানমন্ত্রী হওয়ার ডাক পেলেও দলের সাপোর্ট পায়নি। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন লোক দলের সাপোর্ট পায়নি। তো আমিও জেল কাটতে, দলের সাপোর্ট নেই বলেই জেল কাটছি। এটা কি হলো? কিন্তু দল, তুমি আমার হাত থেকে পতাকা কেড়ে নিতে পারবে না, তুমি আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিতে পারবে। মানে আপনার হাতে এখনো তৃণমূলের পতাকা থাকবে? নিশ্চয়ই এখনো আছে, আমি তো এখনো মেম্বার। যারা বেটটের করছে আমাকে, বড় বড় কথা বলছে, আমি ফাউন্ডার মেম্বার অফ দ্য পার্টি। আচ্ছা, তাহলে আপনি বই লিখছেন এবং বইয়ে অনেক রূঢ় সত্য লিখবেন, যেটা হয়তো আশা করছি। যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, পীরের মতন কিংবা অমৃতাংশের মতন বলবো না, বললেই নয়, যা সত্যি না বললেই নয়, এটাও হতে পারে। কিংবা বিশ্বের মতন সোজা সাপটা হতে পারে। তবে ঘন্টাখানেক সুমনের মতন বলতে পারবো না। সারা বছর ধরে আহ, আক্রমণ করে গিয়েছে, তারপরে প্রথম ইন্টারভিউ নেওয়ার মতন ক্ষমতা, ওইরকম যোগ্যতা আমার নেই। হুম। অন্যদের আছে, বিরাট তো বড় ইয়ে। এই তৃণমূল কংগ্রেসে আপনি তো পতাকা ছাড়ছেন না, পতাকা তো রেখেছি এখন। পতাকা রেখেছেন এখনো পর্যন্ত, কিন্তু ভবিষ্যতে কি আপনি ছেড়ে নিজস্ব কোনো দল ফর্ম করবেন? না আমি না, বলছি কেন না যে কেন আপনি কেন, কি বিজেপিতে কারণে যাবেন, করবো? আমার সে ক্ষমতাই নেই প্রণব মুখার্জি কিছু করতে কারণ পারি? আপনি তো বলছেন যে নীতি না না না, সমস্যা রয়েছে তৃণমূল নীতির সমস্যা কংগ্রেসের। আছে, তার মধ্যেই লড়াই করতে হবে। সিপিএম এ কি সবাই সিপিএম এর আহ, চলন বলন পরবর্তীকালে মেনে নিয়ে সিপিএম করছে? তো তারা তো তার ভিতর থেকেই, বলে না কন্ট্রাডিকশন, তোর ভিতর থেকেই করতে হবে। তুমি প্রগতিবাদী দল হতে চাও, হুম, তুমি সাম্প্রদায়িক নও বলে ঘোষণা করতে চাও, তো তোমাকে তো সেটা ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট। তুমি ডেমনস্ট্রেট করেছিলে না বলে হয়েছিল না? হুম, তোমার সরল জবন, জীবন যাপন। বুদ্ধবাবু তো থাকতো পামের দু কামরার ফ্ল্যাটে, কোনদিন তো বড় কামরা হয়নি তার। হুম। আমি শুনিনি তার মেয়ে বা বর্তমান নাকি সে পরিবর্তিত হয়েছে, তার বিশাল একটা কিছু হয়েছে, এটা শুনিনি। যদিও ছেলে ব্যবসায়ী হয়েছে, ঠিকই আছে, হুম। হতে পারে, কিন্তু রাজনৈতিক শক্তি হয়নি। তো এবং আমি বলছি যে রাজনৈতিক শক্তি বা নেতৃত্ব দেওয়াটা অন্যায়, এটা কিন্তু নয়, হতেই পারে, সেটাই স্বাভাবিক।
কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? তুমি এই ঘরটা এদিকটার থেকে ওদিক বানাতে পারো, কিন্তু ভিতকে ভেঙে দিতে পারো না। দিদিকে ফোন করবেন? দিদি কি ফোন করেছে আমায়? তার মানে অভিমান আছে। কিছু অভিমান নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে ফোন করেছিলেন 23 তারিখের সকালে। আমি তো বললাম করেছিলাম, হ্যাঁ। তো আপনারা বলছেন যে আমি মমতা ব্যানার্জিকে ফোন করেছি। আমি মমতা ব্যানার্জির নাম্বার দিচ্ছি, তো ঘটনা পরে আমি তো জানতে পারি এখন সব দেখে। আমি তো সমস্ত কে কি বলেছে সেগুলোকে নিচ্ছি এবং পরবর্তীকালে সেগুলোকে মানহানির মামলা করবো। আচ্ছা, প্রত্যেকটা তাহলে চ্যানেলে মানে প্রত্যেকের চেষ্টা করছি জোগাড় করা। তো এই 4 মের নির্বাচনের মানে ফল ঘোষণার পর পার্থ চট্টোপাধ্যায় ফোন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে যাবে? যদি খারাপ রেজাল্ট হয়ে যাবে, ভালো রেজাল্ট হলে যাবে না। কারণ এই দেখার লোক আছে, সাফল্যের বহু অভিভাবক, কিন্তু ব্যর্থতার কোনো অভিভাবক থাকে না। তখন থাকবো, যখন একা হয়ে গেছে তখন চাকরি করেও তার সঙ্গে গিয়ে দেখা করতাম, বলতাম চুল বাঁধো, এ করো। আমার সেই পরিবার, আমি তো ওদের পরিবারেরই একজন। পরিবার যতক্ষণ না পর্যন্ত ত্যায্য করছে, এখনো পর্যন্ত বলছে তুই একটু আলাদা থাক। আচ্ছা, কখনো খারাপ লাগে না যে আপনি জেলে থাকাকালীন কোনো খোঁজ নেই, ফিরে আমি না এসেছেন? এই মিথ্যা কথাটা বলতে পারবো না যে মমতা ব্যানার্জি কোনো খোঁজ নেয়নি, এই মিথ্যে আচ্ছা, কথাটা বলতে পারবো না। নিয়েছে আপনার তাহলে? অন্তত একটা খবর রাখার চেষ্টা করেছে সোর্স দিয়ে, তার তো সূত্র অনেক না। যে আপনি ভালো আছেন কিনা, আমি ভালো আছি কিনা, কিংবা আমি অন্য দলে চলে যাব কিনা, সে তো আছে, খোঁজ খবর রেখেছে, থাকতো। এখন রাখেন, ব্যস্ত মানুষ না, কত কাজ করতে হয়, স্ট্রং রুম সামলাতে হয়, নিজের কেন্দ্রে গিয়ে সকালবেলায় বসে থাকতে হয়। এ দৃশ্য তো আমার দেখা অভ্যেস নেই না, তবে কিন্তু দেখছি। কোনো জায়গায় কি চাপে আছেন তিনি? চাপটা কার তাই তো বুঝি না। ও তো যাদের কাছ থেকে চাপ পাবেন তার কি সত্যি সত্যি ওনাকে চাপ দিচ্ছেন, সেটাই তো আমি এখন বুঝতে পারছি না। সেটা 4 তারিখের পর তুমি এসে আমি শুনবো। আমার তো সেখানেই একটা বিস্ময়বোধক, প্রশ্নবোধক চিহ্ন থাকছে। দেখো, শ্রমিকের মতন লোক সবই হয়েছে বলেই বিজেপি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশন। এটা শুভেন্দুর জন্য নয়, শুভেন্দুর সঙ্গে আমি মাঠে ফিল করছে, কিন্তু নীতি নির্ধারণে বঙ্কিমচন্দ্র, শক্তি চট্টোপাধ্যায়, এই নামগুলোর সঙ্গে তো বিজেপি কোনোদিনই জানতো না। শ্রমিক তাদের বাংলার পথে হাঁটো করিয়েছে। ওরা বলে শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠাতা আমাদের, কিন্তু সেই শ্যামাপ্রসাদের রাজ্যে কি বিজেপি সত্যিকারের কোনোদিন কোনো চেষ্টা করেছে বা করছে? এটার উত্তর তো 4 তারিখে তোমরা পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে বই লিখছেন পার্থ চট্টোপাধ্যায়, তার কলমে অনেক রূঢ় সত্যি বেরিয়ে আসবে, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে সুখের সময় নয়, দুঃখেই পাশে দাঁড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4 মে সমস্ত ছবি পরিষ্কার হয়ে যাবে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।